হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু নিরামিষ দিনে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। একটা কচি বেগুন নিয়ে নিতে হবে, যেটা মাঝখান থেকে আমি ফালি করে নিচ্ছি আর এইভাবে একটু ডিজাইন করে কাটার চেষ্টা করছি। তো এইভাবেই যে বেগুনটাকে কাটতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এইভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি, আর তোমরা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারো। তো এইভাবে ডান্ডিটা রেখে তারপর যদি বেগুনটা কাটা হয়, তাহলে রান্নার ক্ষেত্রে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো হয়। তো আমি এখানে একটা পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি, আর যেটা 4 টুকরো করে নিয়ে তারপরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটা প্লেটে এইভাবে একটু সাজিয়ে নিলাম। এবার এটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট, বেগুনটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে কি হবে, বেগুনটাকে যদি আগের থেকেই হলুদ আর নুন আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রাখা যায়, আমি এখানে চিনি ব্যবহার করছি না, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। তো এখানে চিনি, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু বেগুন ভাজার সময় একটু সময় যদি মাখিয়ে রাখা যায়, তাহলে বেগুন ভাজার সময় কিন্তু তেল টানে কম। তেলটা, কারণ আমরা সবাই জানি বেগুনটা কিন্তু ভাজার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে তেল টানে। তো এইভাবে যদি বেগুন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে, কিছুক্ষণের জন্য বলতে 5 মিনিট মতন ম্যারিনেট করে তারপরে যদি বেগুন ভাজা হয়, তাহলে কিন্তু বেগুন ভাজার ক্ষেত্রে তেলটা পরিমাণে কম লাগে। তো রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে যে তেল দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি। তো সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আমি যেহেতু এখানে বেগুনের পরিমাণ কম নিয়েছি, তো সেই জন্য কিন্তু 4 টুকরো বেগুনই একবারে ভাজতে দিয়ে দিলাম। তো এই ডান্ডিটা রাখার জন্য বেগুনটা কিন্তু একটু ভাজতে একটু অসুবিধা হবে, তো সাবধানে ভাজতে হবে, কারণ বেগুনটা যদি একদম ভেঙে চুরে যায় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না তরকারিটা। তো সেই জন্য একটু সাবধানে করেই আমি কিন্তু ভাজতে বসিয়ে দিই। তো ভাজার পর এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে আমি আর এক সাইড উল্টে দিয়ে দেবো ভাজার জন্য বলতে বেগুনের গায়ে একটা সুন্দর পোড়া দাগ লাগবে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। পোড়া না, একটুখানি ভাজা মতন যে দাগটা আমরা সাধারণত বেগুন ভাজি, তো সেই ভাজার দাগটা একটু লাল লাল ব্রাউন কালার হওয়ার পরেই কিন্তু আমরা তুলে নেব, দু সাইডেই ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর এখানে আমি 2 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, আর সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটা মশলাটা দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটার মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে কিন্তু তরকারির টেস্টটা খারাপ লাগবে। বিশেষ করে নিরামিষ দিনে নিরামিষ তরকারির ক্ষেত্রে আদা বাটা বেশিক্ষণ কিন্তু ভাজতে নেই, বেশিক্ষণ ভাজলে সেই তরকারিটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, মিট মশলা, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মিট মশলাটা কিন্তু দিতে হবে। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, সমস্ত যে শুকনো মশলাগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষে বাটাটা কিন্তু তেলে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে সর্ষে বাটাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটুখানি, এটা চাইলে তোমরা তরকারির মধ্যে একদম লাস্টেও দিতে পারো, কিন্তু আমি এখানে একটুখানি তেলে নিচ্ছি, তেলে আর কি একটুখানি কষিয়ে নিচ্ছি সামান্য। আর এদিকে 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি। আর কষানোর সময় এই যে সর্ষে বাটাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিলে সর্ষের যে তিতকুটে ভাবটা সেটা একদমই থাকবে না। এবার ওই ফ্যাটানো টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আর টক দইয়ের মধ্যে যে জলটা আছে সেইটা দিয়ে নাড়াচাড়া করব।
এই জলটা দিলাম এর কারণ হলো সর্ষে যদি শুধু তেলে ভাজা হয় তাহলে কিন্তু সর্ষেটা তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি এইভাবে জল দিয়ে তারপরে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই তিতকুটে হবে না। আর দইটার জন্য এই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো একটুখানি ফুটলেই তারপরে আমি এর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ। আর এই তরকারিটা কিন্তু একদম মাখামাখাই হয়, খুব গ্রেভিটা একদম মাখামাখা হবে। তো সেই জন্য কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিয়েছি, আর যেহেতু বেগুনের পরিমাণও কম নিয়েছি তো সেই জন্যই জলের পরিমাণও কিন্তু কম দিতে হবে। তো জলটা ফুটে উঠলেই এর মধ্যে কিন্তু আমি আর এখানে স্বাদ মতন আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। নুনটা একদমই আপনাদের স্বাদ মতন দেবেন। আর স্বাদের জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তো গোটা কাঁচা লঙ্কা দিলে এই সমস্ত সর্ষে বাটা দিয়ে যে তরকারিগুলো রান্না হয় সেই তরকারিগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্যই এই গোটা কাঁচা লঙ্কা ভাতের মধ্যে গুলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সর্ষে বাটার যে সমস্ত মাছের তরকারি হোক বা যে কোনো নিরামিষ তরকারিতে খেতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্যই আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম যে বেগুনগুলি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটা কিন্তু একদম কমে এসেছে। তো আর একটু সময় নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে তারপরেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর তার আগে নামানোর আগে কিছু মশলা অ্যাড করতে হবে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি কি মশলা অ্যাড করতে হবে। আর একটু সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে এই যে তরকারিটা কিন্তু একদম মানে তরকারির গা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তো লাস্টে নামানোর সময় গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটু ঘি দিতে পারো, ঘি দিলে সেক্ষেত্রে কিন্তু তরকারিটা দারুণ খেতে লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা রান্না করতেই পারো। এইরকম একটা রেসিপি থাকলে নিরামিষ দিনে এক থালা ভাত এমনিতেই সাফ হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।